হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের ডিয়ার স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনসম্মুখে। তো বিস্তারিত আপনারা দেখে নিন মাননীয় মন্ত্রী কী কী বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। সবাইকে নমস্কার। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ICAR এর যৌথ উদ্যোগে বিকশিত কৃষি সংকল্প অভিযান। আপনারা জানেন যে সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা দেশের মধ্যে সেটা অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা রাজ্যেও গত 29 তারিখ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিশ্রামগঞ্জে এই অভিযানের সূচনা হয় এবং সারা রাজ্যে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি প্রায় 864টার মতো অনুষ্ঠিত হচ্ছে। আমাদের পশ্চিম জেলায় 108টা এবং জিরানিয়াতে 12টা এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি একবার জানতে চাইবো যে কারা কারা আপনারা কৃষক আছেন, একবার হাত তুলবেন। কৃষক, কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন। এখানে মাঝখানে কেউ নেই? আধা কে লিখা পুরো প্রাণ, আর বাকিরা মহিলারা কারা কৃষক কৃষিকাজের সঙ্গে যুক্ত? মহিলারা কি? দীপালি মাসি, তুমি কৃষিকাজ করো? করো? কি করো? সবকিছু করো। বিক্রি করো না নিজে খাও? বিক্রি করো। কত থাকে? থাকে। আচ্ছা, এখানে কারা কারা PM কিষানে 2000 টাকা করে পান বছরে? 3000, 2000, 2000, 2000। আপনি পান চৌধুরী বাবু? আপনি পান? পান 2000। তুমি পাও কত করে বছরে? কত পাও? একবারই পাইছো? এটা কি নতুন ঢুকতেছে? আচ্ছা, আর এদিকে আমরা সবাই পাই 2000, 2000, 2000 অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকে। কারা কারা এখানে বছরে 2 বার ধান বিক্রি করে সরকারের কাছে সহায়ক মূল্যে? এখানে আছে কেউ মাদকবাড়ি নিয়ে ধান বিক্রি করে? কে কে আছে? ধান বিক্রি করে খাদ্য দপ্তরের কাছে, কৃষি দপ্তর, খাদ্য দপ্তর, যে আমরা ধান কিনি, জানি তো, বছরে 2 বার। এবং আছে কেউ এখান থেকে ধান বিক্রি করে? আছে এখানে? গত সিজনে কত বেচছো? টাকা ঢুকছে তো? কত? কইতা না? নিতাম না। কত? তোমার পাশে একজন হাত তুলছে, যে পাশে যে একজন হাত তুলছিল এদিকে। হ্যাঁ, তুমি গত সিজনে কত ধান বেচছো? হ্যাঁ, 8000, 7000 টাকা ধান ঢুকছে পকেট নিয়ে অ্যাকাউন্টে। আচ্ছা, তোমার এদিকে কে কে ধান বিক্রি করছে গতবার? বা ধান বিক্রি করে কত বেচছো? কত টাকা? 10,000।
কত কোয়ান্টিটি, কত কত কেজি বেচছ? হ্যাঁ, 10,000 টাকা বিক্রি করছো, এটাই তো? তাহলে বছরে কত টাকার বেচো? দুইবার বিক্রি করোনি, বছরে কত টাকা পাও? কখনো কম কখনো বেশি থাকে, সবসময় তো সমান থাকে না। যেমন এবার বিক্রি করবা তো, যেটা রবিতে লাগাইছে এবার এটা খারিফে বিক্রি করবা না? কত বিক্রি করবে, কত আইব? এবার কিছু ক্ষতি হয়েছে। আচ্ছা, কত জমি আছে তোমার? 15 ঘন্টাতে ধান করো, বছরে 2 বার করো। 15 ঘন্টার থেকে বা তার বেশি ধান কেউ করে এখানে? যে 2 কানি 3 কানি 5 কানি জায়গাতে আমি ধান করি, এমন আছে কি কেউ? এত জায়গাও তো নাই। কেউ আছে? কেউ নেই। তোমার কত কাকা? 2.5 কানি। কত বিক্রি করো ধান? 27,000 28,000। এটা একবার। 2 বার করো তো? 2 বারে কত পাও? 50-60,000। 50-60,000। আচ্ছা, পিএম কিষান পাওনি? কত পাও বছরে? তাহলে 60,000 আর 6,000 66,000। বাড়িতে কে আছে? আর খুব আদর করে জানি। বাবা অ্যাকাউন্ট তো তোমার? তোমার নামে অ্যাকাউন্ট তো? ও, বউ জানি খুব আদর করে, পুতের বউ বলে বাবা। আর নাতি টাতি আছে তো? তারাও তো দাবি টাবি করে নিশ্চয়ই। হ্যাঁ, খুব ভালো। আগে এটা ছিল নি? মোদিজি আসার আগে পিএম কিষান বা এই বছরে যে তোমরা ধান বিক্রি করো 2 বার, যারাই করো, এটা আগে ছিল? কারা কারা কয় ছিল? কারা কারা কয় ছিল না? হাত তোলো। আগে এই পদ্ধতি ছিল কি ছিল না? কারা কারা কয় ছিল না? আসিল না? কেউ আসেনি যে আসিল বলে হো আগে এটা আসিল? কেউ কয়নি? এদিকে কয়নি? মহিলারা মায়েরা নাই? তাহলে পুরো হাত তুলো না কেন? লজ্জা লাগে? যেটা বাস্তব, যেটা সত্য। কারণ কি, আমাদের দেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। আজকে এখানে একজন প্রোগ্রেসিভ ফার্মার, ওনার কি নাম? ওনার নাম হচ্ছে অবনী কুমার দাস। অবনী কুমার দাস। আমাদের কৃষিমন্ত্রী যদি থাকতেন রতনলাল নাথ, কি করতেন জানেন তো? ওনারা এখানে আনতেন, ওনার পায়ে ধরে নমস্কার করতেন। পরে তো দেখছেন নি আপনারা কৃষিমন্ত্রী নমস্কার করে যে পায়ে ধরে? দেখছেন? আগে পাইছেন নি এটা? আগে কোন মন্ত্রীরে পাইছেন নি কৃষকরে পায়ে ধরে প্রণাম করতে? বসে। তাইলে কৃষকরা হচ্ছে আমাদের অন্নদাতা, লক্ষ্মী। এটা কে বলেন? এটা কে বলেন? কৃষক আমাদের অন্নদাতা, এটা কে বলেন? আমরা জানি কেউ? আমাদের প্রধানমন্ত্রী বলেন, মোদিজি বলেন। এদেরকে বলা হয় লক্ষ্মী। লক্ষ্মী মানে যারা অন্ন, ধন, সম্পত্তি এগুলো যারা প্রদান করে। আজকে কৃষকরা যদি না থাকে, তবে বড় বড় শিল্পপতি যারা আমরা শুনি, তাদের কোনো মূল্য থাকবে না, আমাদের কারোর কোনো মূল্য থাকবে না। তাই প্রধানমন্ত্রী ওনার আহ্বানে কৃষি দপ্তর, কৃষক কল্যাণ দপ্তর, ICAR কে সঙ্গে নিয়ে এই বিকশিত ভারত
যে সংকল্প অভিযান কৃষকদের জন্য সেটা আয়োজন করেছে। এখানে আপনাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের আপনারা মনের মধ্যে কিছু বলতে চান, আমাদের আইসিআর বিজ্ঞানী আছেন ডক্টর চৌধুরী, আপনাদেরকে উত্তর দেবে। আমাদের আধিকারিকরা আছেন, আপনাদেরকে উত্তর দেবে। এবং আগামী দিনে কিভাবে আপনাদের কৃষির মাধ্যমে আপনাদের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করা যায়, সেই বিষয়ে আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর বর্তমানে যেভাবে আমাদের চলছে, সেটা আগামী দিনে আরো গুণগত দিক থেকে, গুণগত মানের দিক থেকে, কৃষকদের পাশে থেকে তাদের মনের কথাটা কি, যেমন এখানে বললেন একজন যে বৃষ্টিতে অনেকটা ক্ষতি হয়েছে ধানের, শুধু এখানে নয় সারা রাজ্যে হয়েছে। গত বছরও আমরা দেখেছি অগাস্ট মাসে বন্যা হয়েছে, অনেক কৃষকের মাথায় হাত। শুধু কৃষি নয়, প্রতিটি ক্ষেত্রে সারা রাজ্যে ধ্বংস হয়েছে প্রায় 15,000 কোটি টাকার বেশি, সেখানে কৃষকরাও আছেন। আমাদের দপ্তর থেকে পরবর্তী সময়ে আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতারও চেষ্টা করা হয়েছে কৃষকদেরকে। এখানে অনেক ছোট ছোট কৃষক বা যাদের জমি কম, দক্ষিণ জেলায়, গোমতী জেলায়, সিপাহী জেলায় অনেক বড় বড় কৃষকরা আছেন, যাদের ধান বিক্রি করে, সবজি বিক্রি করে প্রতি বছর কয়েক লক্ষ টাকা যাদের অর্জন করা হয়, যাদের পরিবার চলে কৃষিকাজের উপর, বড় বড় কৃষকরা আছেন। আবার ত্রিপুরার কথা ছেড়ে দিন, আপনি উত্তরপ্রদেশে যান, পাঞ্জাবে যান, হরিয়ানাতে যান, পশ্চিমবঙ্গে যান, আন্ধ্রাতে যান, তামিলনাড়ুতে যান, ওই সমস্ত বড় বড় যে রাজ্যগুলো, সেখানে কৃষক মানে হচ্ছে সে ধনাঢ্য ব্যক্তি, কয়েকশো কানি জায়গা থাকে তার, ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, আমেরিকাতে পড়াশোনা করে, লন্ডনে পড়াশোনা করে। কৃষক হরিয়ানার কৃষক মানে হচ্ছে, পাঞ্জাবের কৃষক মানে হচ্ছে ছেলে দেখবেন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, মেয়ে দেখবেন আমেরিকাতে পড়াশোনা করছে। কিন্তু আমাদের যেহেতু রাজ্য ছোট রাজ্য, তাই আমাদের রাজ্যে আমাদের ল্যান্ড হোল্ডিং, আমাদের যে কৃষকদের যে জমিন, সেই জমিনের সংখ্যাটা কম, আয়তনটা কম। সেই কারণে আমাদের উৎপাদনও কম, জনসংখ্যা কম, উৎপাদন কম। কিন্তু কেন্দ্রীয় সরকার, মোদীজি পরিষ্কার বলেন যে আমার কাছে উত্তরপ্রদেশ যতটুকু গুরুত্বপূর্ণ, ত্রিপুরাও আমার কাছে ততটুকু গুরুত্বপূর্ণ। কারণ ত্রিপুরার কৃষক ত্রিপুরার মানুষকে অন্ন যোগান দেবে। ত্রিপুরার কৃষক বা ত্রিপুরার অর্থনীতি, কৃষকের কাছে যদি পয়সা না যায় তবে অর্থনীতি স্ফীত হবে না, অর্থনীতি বৃদ্ধি পাবে না। তাই ভারতবর্ষের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি, এবং কৃষকদেরকে অর্থ প্রদান করার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটা শিশু যেমন জন্মলগ্ন থেকে তার বড় হওয়া, একদম মানুষের মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে এগিয়ে যায়, ঠিক একটা কৃষক, আপনি দেখুন জমিতে ধান চাষ করবেন, সয়েল হেলথ কার্ড সেখানে আছে, আপনি সবজি করবেন, সয়েল হেলথ কার্ড আছে। এই সয়েলে কি ধরনের সবজি করলে বা কি চাষ করলে ভালো হবে। আপনি জমি, আগে কি হতো লাঙল, আজকে পাওয়ার টিলার এসছে, সবজির জন্য উইডার এসছে, উন্নত মানের বীজ আপনাকে দিচ্ছে। এবার এই বীজটা যখন বড় হবে, ধান গাছে পরিণত হবে, স্প্রে করার জন্য আপনাকে ওষুধ দিচ্ছে, অর্গানিক ওষুধ দিচ্ছে বা ফার্টিলাইজার দিচ্ছে, স্প্রেয়ার দিচ্ছে। আবার এখন বর্তমানে প্রযুক্তি এগিয়েছে, এই প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপনাকে ধান এখন আপনাকে হাতে বপন করতে হবে না। এখন কি করা যায়, ট্রান্সপ্ল্যান্টার চলে এসেছে, ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে আপনি ধান লাগাতে পারবেন, ফার্টিলাইজার দেবেন। জয়েন্ট ডাইরেক্টর ড্রোনের কথা বলছিল, এখন বড় মাঠ যদি হয়, কষ্ট হয় ফার্টিলাইজার দিতে, ড্রোনের মাধ্যমে ফার্টিলাইজার স্প্রে করা হচ্ছে, ড্রোন টেকনোলজি।
এবার দেখেছেন ড্রোন টেকনোলজির মাধ্যমে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে, জানেন তো অনেকে? ড্রোন দেখেছেন আকাশে? ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে ড্রোনের মাধ্যমে। তো ড্রোন টেকনোলজি চলে এসেছে, কৃষকদেরকে ড্রোন টেকনোলজি দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে এটা এখনো জনপ্রিয় হয়নি, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ড্রোন দিয়ে ট্রান্সপোর্টেশনও করা হচ্ছে। ড্রোন দিয়ে এক দেশ আরেক দেশকে আক্রমণ করছে, ড্রোন দিয়ে আবার কৃষকরা ফার্টিলাইজারও তার মাটির মধ্যে দিচ্ছে। অর্থাৎ ড্রোন দিয়ে যেমন সৃষ্টি করা হচ্ছে, আবার ড্রোনের সাহায্যে ধ্বংসও করা হচ্ছে। ড্রোন টেকনোলজি চলে এসেছে। এবার আপনি ধান কাটবেন, আপনার রিপার এসছে, রিপার দিয়ে আপনাকে ধান কাটতে হচ্ছে। আগে কাঁচি দিয়ে, এখন আর ধান অনেকেই কাটে না, রিপার দিয়ে ধান কাটছে। আবার বাইরের রাজ্যে যন্ত্র, তার থেকেও বড় যন্ত্র এসছে, একবারে কাটবেন, ধানটা থ্রেশিং হয়ে টোটালি বেরিয়ে যাবে, বড় বড় যন্ত্র এসছে। আমাদের রাজ্যে এটা এখনো আসে। এবার আপনি ধান কাটলেন, আগে কি হতো ত্রিপুরা রাজ্যে? কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলতো যে আমি ধান তৈরি করছি, ধান ফসল উৎপন্ন করছি, আমার ধান কেউ ক্রয় করছে না, ফরিয়ারা আমার কাছ থেকে কম দামে ধান নিচ্ছে। কৃষকরা ইন্টারেস্ট হারিয়ে ফেললো। এই যে জমিনগুলো খালি পড়ে থাকতো, আমাদের সরকার যখন এলো, আমরা কি বললাম যে আমাদের সরকার যদি গঠিত হয়, আমরা বছরে দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করব সহায়ক মূল্যে। 18 সালে আপনাদের আশীর্বাদ দিয়ে আমাদের সরকার গঠিত হলো, আমিও ওই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলাম আপনাদের আশীর্বাদ কেন্দ্র। আমাদের ক্যাবিনেটের মিটিং এর যে প্রথম সিদ্ধান্ত, সেই প্রথম সিদ্ধান্তের মধ্যে একটা ছিল কি, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে। আর আন্তর্জাতিক আমাদের যে বর্তমান এয়ারপোর্ট, সেটাকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা হবে। দুটো প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে পর্যন্ত আমাদের কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের যে সিস্টেম, সেটা আমরা চালু রেখেছি, এবং যতদিন আমাদের সরকার থাকবে ততদিন আমাদের এই ধান ক্রয়ের পদ্ধতি আমাদের জারি থাকবে। এটা আমরা বরাবর দ্ব্যর্থহীন ভাষায় আমরা বলেছি রাজ্যের মানুষকে। কারণ কৃষকের কাছে অর্থ যাবে, কৃষকের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। কৃষক মানে অন্নদাতা, মানে লক্ষ্মী। কৃষক মানে হচ্ছে ব্যাকবোন আমাদের দেশের অর্থনীতি, মেরুদণ্ড। মেরুদণ্ড যদি, আমার শরীরের মেরুদণ্ড যদি শক্ত না থাকে, আমি সোজা হয়ে হাঁটতে পারবো না, বাঁচতে পারবো না। তাই কৃষকের কাছে যদি অর্থ না থাকে, অর্থনৈতিক বুনিয়াদ যদি শক্তিশালী না হয়, তবে আমার দেশের অর্থনীতি মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে। তাই কৃষকের কাছে অর্থ দিতে হবে। আজকে তাই অফিসাররা বলেছেন এখানে, রাজীব বাবু ওনার বক্তব্যের শুরুতে, যে কি কি সিস্টেমে কৃষকদের পাশে থেকে আমরা রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে চাইছি। ভারতবর্ষের কৃষি বিগত দিনে কোথায় ছিল, বর্তমানে কোথায় আছে, বর্তমানে ত্রিপুরা রাজ্যে আমরা কোথায় আছি, বিগত দিনে আমরা কোথায় ছিলাম, সেই জিনিসগুলো আপনাদের বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এবং দপ্তর মোদীজি, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের কৃষিমন্ত্রী ত্রিপুরা রাজ্যে, সে দিশা চিন্তা করে মাথায় রেখে এই বিকশিত ভারত যে আমাদের অভিযান, সংকল্প অভিযান কৃষকদেরকে নিয়ে, সেটা সম্পন্ন করেছে। যে কোনো ধরনের সমস্যা, আপনাদের বিএলডব্লিউ রয়েছে, সেক্টর অফিসার রয়েছে, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার এসএ রয়েছে, ডিডিএ রয়েছে, ডাইরেক্টর রয়েছে, রাজ্য স্তর থেকে জেলা স্তর, জেলা স্তর থেকে মহকুমা স্তর, মহকুমা স্তর থেকে সেক্টর, সেক্টর থেকে গ্রাম, বিএলডব্লিউ। প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা প্রদান করার জন্য সরকার বদ্ধপরিকর, এবং সেটাকে মাথায় রেখে এই বিকশিত ভারত যে কৃষি সংকল্প অভিযান ত্রিপুরা রাজ্যে আমাদের 864টা জায়গায় সেটা অনুষ্ঠিত হচ্ছে, কৃষকদের পাশে থাকার জন্য। আপনাদের মনের যে বেদনা বা মনের যে আপনাদের যে আলোচনা, যেটা আপনারা করতে চাইছেন আমাদের বিজ্ঞানীদের সঙ্গে, কি করে আপনারা আপনাদের অসুবিধা যদি থেকে থাকেন তার থেকে আপনারা মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন, সেই বিষয় নিয়ে এই কর্মসূচি আমাদের রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী সেটা অনুষ্ঠিত হচ্ছে।
আমি আপনাদের প্রত্যেককে বলবো, যারা কৃষি কাজে রয়েছেন, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কৃষি দপ্তরে যোগাযোগ করবেন। এসএ সাহেব বা আপনাদের বিএলডব্লিউ আপনাদের সেক্টর অফিসারের সাথে যোগাযোগ রাখবেন, যাতে করে আপনাদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা সম্পর্কে দপ্তর ওয়াকিবহাল হতে পারে, দপ্তর অবগত হতে পারে। সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সবকা সাথ সবকা বিকাশ। কৃষকের কাছে অর্থ না গেলে দেশের বিকাশ হবে না, বিকশিত ভারত হবে না। মোদিজির যে বিকশিত ভারতের যে সংকল্প, সেই সংকল্প বাস্তবায়িত হবে না। সবকা বিশ্বাস সবকা প্রয়াস। প্রত্যেকের বিশ্বাস চাই, প্রত্যেকের প্রয়াস চাই। আমি শুধু শিল্পপতিকে নিয়ে চলবো, কৃষককে বাদ দিয়ে দেব, দেশ এগোবে না। আমি শুধু কৃষককে নিয়ে চলবো, শিল্পপতিকে বাদ দিয়ে দেব, তাতেও দেশ এগোবে না। তবে কি করতে হবে? একদিকে কৃষি চলবে, একদিকে শিল্প চলবে। কৃষকের ছেলে কৃষকই হবে এমন কথা নয়। কৃষকের ছেলে আইএস অফিসারও হচ্ছে, আইপিএস অফিসারও হচ্ছে, কৃষকের ছেলে বিজনেসম্যানও হচ্ছে, কৃষকের ছেলে আবার কৃষকও হচ্ছে। বিগত দিনে এমন একটা ছিল যে কৃষক মানে তার নেক্সট জেনারেশন কৃষক হবে, এমন নয় আজকের সমানে। বিগত দিনে কৃষকের ছেলে পড়াশোনা বেশি করতো না, বলে কি করতে হবে, আমি তো কৃষিকাজই করব। আপনি মানুষকে অন্ন দিচ্ছেন, এটা কোনো ছোট কাজ নয়, খাটো কাজ নয়। আমি যেটা বললাম, ত্রিপুরা রাজ্যে আমাদের আয়তন কম, জমি কম, তাই আমরা অনেকে ভাবি যে কৃষক মানে গরিব, কৃষক মানে দুর্বল। আপনি হরিয়ানাতে যান, পাঞ্জাবে যান, কৃষিকাজ মানে হচ্ছে সে ধনাঢ্য ব্যক্তি। কৃষক মানে হচ্ছে তার ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করছে। কৃষক মানেই হচ্ছে তার ব্যাংকে কয়েক লক্ষ টাকা বা কয়েক কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স রয়েছে। আমাদের উত্তর পূর্বাঞ্চলে ছোট রাজ্যগুলো রয়েছে, আসাম ব্যতিরেকে জমি কম, পাহাড়ি রাজ্য রয়েছে। আপনি অরুণাচলে যান, মেঘালয়ে যান, নাগাল্যান্ডে যান, হিলি টেরেন রয়েছে, পাহাড় রয়েছে। আমাদের রাজ্য ছোট বড় পাহাড় রয়েছে। তারপরেও আমাদের কৃষকরা আমাদের সরকারের আমলে কৃষিকাজে অনেকটাই উৎসাহ ফিরে পেয়েছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় কৃষিমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা কৃষকরা এখানে জমায়েত হয়েছেন আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, আমি আপনাদেরকে আগামী দিনে আপনাদের পথ চলা যেন সুন্দর হয়, মসৃণ হয়, সাবলীল হয়, সুদৃঢ় হয়, তার জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আহ্বান জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এটা বক্তব্যের জন্য নয়, এটা একটা রীতিনীতি। যখন কোনো অনুষ্ঠান হয়, অতিথিরা যারা থাকেন তারা বক্তব্য পেশ করেন, তাদের মনের যে অভিলাষা, মনের যে তাদের ভাবনা চিন্তা, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু আপনারা যারা কৃষক বন্ধুরা রয়েছেন, আপনাদের যারা কিছু কথা বলতে চান, আমি আহ্বান জানাবো আপনাদেরকে, আপনারা যারা আধিকারিকরা রয়েছেন, সায়েন্টিস্টরা রয়েছেন, মন খুলে আপনারা আপনাদের অভিলাষা ব্যক্ত করতে পারেন। জানতে ইচ্ছুক, আপনারা কিছু করতে চাইছেন, সেটা আপনারা আলোচনা করতে পারেন। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এবং যারা মঞ্চে এখানে আছেন, আমাদের প্রবীর দাস আছেন, আপনারা জানেন, রানীর বাজারের ভাইস চেয়ারপারসন পৌর পরিষদের। এখানে আছেন আমাদের রাজীব দেববর্মা মহোদয়, জয়েন্ট ডাইরেক্টর এগ্রিকালচার। আছেন ডক্টর রাজীব ঘোষ, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার। আছেন রঞ্জিত দাস, উনি ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার। আমাদের এখানে আছেন আমাদের সুজিত দাস, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার। আইসিএআর এর সায়েন্টিস্ট, যারা প্রতিটা সময় কৃষিকে কিভাবে ইন্ডিয়ান সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ, এগ্রিকালচার নিয়ে রিসার্চ করাই হচ্ছে তাদের কাজ। আমরা অনেকে মনে করি এগ্রিকালচার মানে যারা ধান বপন করে তারাই এগ্রিকালচার, এমন নয়। যারা ফিশারি করে, যারা এআইডিডি গরু পালন করছে, দুগ্ধ শিল্পের সঙ্গে যারা
তারাও কিন্তু এগ্রিকালচারের অধীন, এলাইড এগ্রিকালচার বলা হয়। এগ্রিকালচার, ফিশারি এবং এআরডিডি, অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট, প্রাণী সম্পদ বিকাশ, এলাইড এগ্রিকালচার বলা হয়। এখানে অনেক কৃষক আছেন যাদের ধানি জমিন রয়েছে, পাশাপাশি এককালীন পুকুরও রয়েছে, মাছ চাষ করেন। আবার যারা মাছ চাষ করছেন, ধানি জমি রয়েছে, তাদের পাশাপাশি দেখবেন 3টে 4টে 5টে গরু রয়েছে। তারা 5টা গরু রয়েছে, দুধ বিক্রি করছে। তবে দুধ বিক্রি করে অর্থ আসছে, মাছ বিক্রি করে অর্থ আসছে, ধান বিক্রি করে অর্থ আসছে, আপনার সবজি বিক্রি করে অর্থ আসছে। পাশাপাশি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ সবটা মিলিয়ে কিন্তু আমাদের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, এবং আমরা পাশে পেয়েছি আমাদের ফিশারি মৎস্য দপ্তর এবং এআরডিডি দপ্তর, সবাই মিলে সেখানে আমাদের এগিয়ে যেতে হবে আগামী দিনে। তো আইসিএআর সেই কাজটাই তারা করে থাকে। সেখান থেকে আছেন ডক্টর চৌধুরী, আমাদের সায়েন্টিস্ট, আমাদের পাশে আছেন রণজিৎ রায়চৌধুরী, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এই মজলিশপুর মন্ডলের সভাপতি, আছেন আমাদের উত্তর মজলিশপুরের প্রধান বিপ্লব, আছেন কৃষ্ণনগরের প্রধান ঋষি, আমাদের বাকি যারা এখানে আছে, শুভামণি দেরিতে এসছে, বিএসসি চেয়ারম্যান শুভামণি দেববর্মা, এবং আমাদের বিডিও তুষার আলম, আমার কৃষক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, জনপ্রতিনিধিরা, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। এবং আগামী দিনে সরকারের পাশে থেকে আপনারা সরকারের যে ভালো কাজগুলো, শুধু কৃষি দপ্তর নয়, বিভিন্ন দপ্তরে যে ভালো কাজগুলো, সেই ভালো কাজগুলো সম্পর্কে আপনারা জানবেন, শুনবেন। কোনো ধরনের যদি জানার আগ্রহ থাকে, আধিকারিকের সঙ্গে পরামর্শ করবেন, জিজ্ঞাসা করবেন। সরকার পাশে থেকে আপনার কাছে সরকার পৌঁছবে। অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। জনগণই শেষ কথা। জনগণই পারে একটা সরকারকে প্রতিষ্ঠিত করতে, জনগণই পারে একটা সরকারকে ছুঁড়ে ফেলে দিতে। আমরা সেই জনগণের কাছে আমরা বিশ্বাস করি, জনগণের উপর। তাই সরকার জনগণের পাশে যাচ্ছে, প্রতিনিয়ত পাশে থেকে আপনাদের কৃষক সমাজ শুধু নয়, সমাজের প্রতিটা অংশের মানুষের পাশে থেকে আমরা আগামী দিনে কাজ করব, এই অভিলাষা ব্যক্ত করে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং আগামী দিনে যে বন্যা বিগত কয়েকদিন আগে কিছুটা হয়েছে, মনসুন কিন্তু প্রায় শুরু হয়েছে। এবার কিন্তু মনসুন প্রায় 1 মাস আগে শুরু হয়েছে বর্ষা। বিগত বছর আমরা দেখেছি অগাস্ট মাসে 19 তারিখ থেকে ফ্লাড শুরু হয়েছিল, কিন্তু এবার কিন্তু মে মাস, জুন মাস থেকে বর্ষা শুরু হয়েছে, এবং বিভিন্ন জায়গায় সারা রাজ্যে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। মানসিকভাবে আপনারা প্রস্তুত থাকবেন যে বর্ষা এবার হয়তো আরো ব্যাগ দেবে আমাদেরকে। প্রশাসন আমরা পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু মানসিকভাবে আপনারা প্রস্তুত থাকবেন। তাই চাষবাসের ক্ষেত্রে আপনাদের যদি কোনো সুযোগ সুবিধা বা কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়, আপনারা কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন, বিএলডব্লিউ সেক্টর অফিসার এসএ তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, প্রধানের সঙ্গে যোগাযোগ রাখবেন, সমিতির সাথে যোগাযোগ রাখবেন, যাতে করে আমরা বরাবর আপনাদের পাশে আমরা থাকতে পারি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।